হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা 2020-কে টার্গেট করে তার যে প্রিভিয়াস ইয়ারের প্রিলিমিনারি কোশ্চেন্সগুলো তার সলিউশনস। কোশ্চেন বলতে ম্যাথমেটিক্স, আজকের এই ভিডিওতে যেগুলো ম্যাথের কোশ্চেন এসেছিল তার সলিউশনসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এতে পরে একটা আইডিয়া পাওয়া যায় যে কীরকম কোশ্চেন এই পরীক্ষাটাতে পার্টিকুলারলি এসে থাকে, কী ধরনের, এবং যাতে 2020-র জন্য আমরা সেভাবে প্রিপেয়ার করতে পারি। তো সেই জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সের সলিউশনসগুলো আগে দেখে নিই, তারপর আমরা নিউ টাইপ অফ কোশ্চেন্স তারপর বেস্ট করে প্র্যাকটিস করি। তো চলো দেখে নিচ্ছি 2018-এর কোশ্চেন্সগুলো। আশা করছি 2019-এর কোশ্চেন্সগুলো তোমরা এর আগে অলরেডি দেখে নিয়েছো। দেখো, প্রথম কোশ্চেন আছে, বলছে দ্য প্রেজেন্ট এজেস অফ 3 পার্সনস ইন প্রপোর্শনস 4:7:9, অর্থাৎ তিনজন ব্যক্তির বর্তমান বয়সের যে অনুপাত সেটা হচ্ছে 4:7:9। 8 years ago the sum of their ages was 56। 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 56। ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজেস। ঠিক আছে, 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি। তো মনে করো না, তিনজনের যে বয়সের অনুপাত সেটা দেওয়া আছে 4:7:9। 4:7:9, তাহলে একজনের বয়স যদি 4x হয়, আরেকজনের হবে 7x, আরেকজনের হচ্ছে 9x। এটা হচ্ছে বর্তমান বয়স, ঠিক? তো এটাকে আমরা এক্স ধরেও করছি, আমি এক্স ছাড়াও তোমাদেরকে বোঝাবো। আর তাহলে আজ থেকে যদি আমি বলি 8 বছর আগের কথা, তাহলে 8 বছর আগে প্রথম জনের বয়স কত হওয়া উচিত? 4x - 8, দ্বিতীয় জনের 7x - 8, আর তৃতীয় জনের 9x - 8। এবার এই তিনটেকে যদি যোগ করা যায়, তাহলে 7 আর 4 11, আর 9 কত হচ্ছে 20x, আর 8 3 24। এটা হচ্ছে আজ থেকে 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি, যেটা 56 আমাকে দেওয়া আছে। দ্যাট মিনস 20x = 24, যদি ও পাশে যায় যোগ হয়ে যাবে 50 60 70 80। তার মানে x = 20 4 80। x এর মান আমরা 4 পেয়ে গেলাম। তাহলে বলছে ফাইন দেয়ার প্রেজেন্ট এজেস। তাহলে তাদের বর্তমান বয়সগুলো কত হবে? 4 4 16, 4 7 28, আর 4 9 36। 16 28 আর 36। তো এটা আমরা করলাম এক্স ধরে। এক্স যদি না ধরি, এমনি করতে চাই, তাহলে দেখো কিভাবে হবে, এবং সেটা অনেকটা ভার্বালি বা মুখোমুখি আমরা করে নিতে পারবো। কিভাবে? দেখো, এখন তাদের আজ থেকে 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 56। 8 বছর আগে কয়জনের? 3 জনের। তাহলে বর্তমানে প্রত্যেকেরই বয়স 8 8 করে বেড়েছে। তাহলে 8 3 24 বছর, টোটালিতে 3 জনের বয়স বেড়েছে। তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি হওয়া উচিত 56 + 24 অর্থাৎ 80। বর্তমানে 80 বছর বয়স হওয়া উচিত। আর বর্তমানে রেশিও হচ্ছে 4:7:9। এটাকেই 4:7:9 রেশিওতে ভেঙে দাও। এদিকে কত হলো? 9 আর 7 হচ্ছে 16 4 20, তাই না? 20 4 80, 1-এর মান 4, তাহলে 4-এর মান 16, 28 আর 36। ঠিক আছে, তো এটা মুখোমুখি করতে পারবে, এক্স ধরতে হবে না। এক্স ধরলাম কেন? কারণ আমরা বেসিক কনসেপ্টটা বুঝলাম, আর এইভাবে করেও আমরা করতে পারি। তারপরে কোশ্চেন যেটা আসছে, দেখো কি বলছে। এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 10 days। এ একটা কাজ 10 দিনে করতে পারে, ওকে। বি একটা কাজ 12 দিনে করতে পারে, অ্যান্ড সি একটা কাজকে 15 দিনে। যখন এরকম দেওয়া থাকে, আমরা তিনজনের লসাগু বের করি। 60, 10 6 60, 12 5 60, আর 15 4 60। অর্থাৎ এ একদিনে 6 ইউনিট কাজ করে, বি একদিনে 5 ইউনিট কাজ করে, আর সি একদিনে 4 ইউনিট কাজ করে, আর টোটাল কাজের পরিমাণ 60 ইউনিট। দে স্টার্টেড ডুইং ওয়ার্ক টুগেদার। তারা একসাথে কাজ শুরু করলো। বাট আফটার 2 days অফ স্টার্টিং দ্য ওয়ার্ক, কিন্তু কাজ শুরু করার 2 দিন পরে এ লেফট, এ কাজ ছেড়ে চলে গেল। অ্যান্ড 4 days বিফোর কমপ্লিশন, এবং কাজটা কমপ্লিট হওয়ার 4 দিন আগে সি কাজটা ছেড়ে চলে গেছে। অর্থাৎ শেষের 4 দিন শুধুমাত্র বি একা কাজ করেছে। তাহলে ইন হাউ মেনি ডেজ ওয়ার্ক ওয়াজ ফিনিশড? তো দেখো, প্রথমে 3 জন মিলে কাজ স্টার্ট করেছিল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। কয় দিন কাজ করেছে? 2 দিন। এ একদিনে করে 6 ইউনিট, বি একদিনে 5, সি একদিনে 4। অর্থাৎ একত্রে যদি এরা কাজ করে, তাহলে 6 4 10 5 15 ইউনিট কাজ হবে একদিনে। একদিনে 15 ইউনিট, তাহলে 2 দিনে 30 ইউনিট কাজ হয়েছিল। তারপরে কে চলে যায়? তারপরে এ কাজ ছেড়ে চলে যায়। আর লাস্টের একদম শেষের যে 4 দিন, সেটা কে কাজ করে? বি শুধুমাত্র কাজ করে শেষের 4 দিন। আর বি একদিনে কাজ করে 5 ইউনিট, তো 4 দিনে কাজ করবে কত? 20 ইউনিট। তাহলে 30 আর 20-তে 50 ইউনিট হয়ে গেল। 60-এর মধ্যে বাঁচলো 10 ইউনিট কাজ। তো এই 10 ইউনিট কাজটা তার মানে কে করেছিল? মাঝখানে এই 10 ইউনিট কাজটা বি আর সি মিলে করেছিল, এ চলে যাওয়ার পরে। এবার বি আর সি মিলে একদিনে কতটা কাজ করতে পারে? 5 আর 4 যোগ করলে 9 ইউনিট। বি আর সি মিলে 9 ইউনিট কাজ করতে ওদের লাগে একদিন। তাহলে 10 ইউনিট করতে কত সময় লাগবে? 10/9 দিন, অর্থাৎ 10/9 দিন এটা। তাহলে আমাকে এখানে কোশ্চেন করেছে, ইন হাউ মেনি ডেজ ওয়ার্ক ওয়াজ ফিনিশড? কত দিনে কাজটা শেষ হয়েছিল?
তাহলে কত দিনে কাজ শেষ হয়েছিল? একত্রে করেছিল 2 দিন, বি আর সি মিলে 10/9 দিন, এবং লাস্টে বি করেছে 4 দিন। তাহলে 4 আর 2 হয়ে গেল 6, আর এখানে হলো 10/9। তো এটাকে লসাগু করলে 9 6 54 আর 10 64, 64/9 দিন টোটাল কাজটা হয়েছিল। হাউ মাচ টাইম উইল টেক বাই এ 100-meter লং ট্রেন মুভিং অ্যাট আ স্পিড অফ 30 km/h টু পাস আ ম্যান স্ট্যান্ডিং অ্যাট আ স্টেশন। বলছে 100 মিটার একটা লম্বা ট্রেনের, যেটা 30 কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে দৌড়চ্ছে, একটা ম্যানকে, একটা মানুষকে স্টেশনে দাঁড়িয়ে আছে ক্রস করতে কত সময় লাগবে। একটা মানুষকে যে দাঁড়িয়ে আছে ক্রস করার অর্থ হচ্ছে ট্রেনটার নিজের যে দৈর্ঘ্য সেটাই অতিক্রম করা, এটা আমরা জানি। অর্থাৎ এই ক্ষেত্রে যদি ডিস্টেন্স বলিস, ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার। আচ্ছা, এই ক্ষেত্রে যদি স্পিডের কথা বলি, তাহলে ট্রেনটার স্পিড কত? 30 km/h। km/hকে 5/18 দিয়ে গুণ দিলে এটা মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে। অর্থাৎ 6 3 18, 6 5 30, মানে 25/3 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে ট্রেনটার গতিবেগ। তাহলে টাইম আমাকে বের করতে হবে। তো টাইম ইজ ইকুয়াল টু কি হয় আমরা জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, আর টাইম ইজ ইকুয়াল টু তাহলে ডিস্টেন্স আপন স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স হচ্ছে 100 মিটার অতিক্রম করছে, আর স্পিড হচ্ছে 25/3 এত সেকেন্ড। তো বেসিক্যালি 3টা উপরে যাবে, 100 × 3/25 হবে, 25 4 100, 4 3 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে অতিক্রম করবে। এই ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স। একটা ট্যাপ আছে যেটা একটা ট্যাঙ্ককে ভর্তি করতে 6 ঘন্টা সময় নেয়। আফটার হাফ দি ট্যাঙ্ক ইজ ফিল্ড, ট্যাঙ্কটা যখন অর্ধেক ভর্তি হয়েছে, 3 মোর সিমিলার ট্যাপস আর ওপেন্ড, হোয়াট ইজ দি টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি। তো আমি এখানে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি যে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি 60 ইউনিট। 6 এর গুণিতকে ধরলাম, আমি এটা ধরে নিলাম ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি 60 ইউনিট, অর্থাৎ 60 ইউনিট জল ট্যাঙ্কটার মধ্যে আটে। এবার এই ট্যাঙ্কটাকে ভর্তি করতে একটা ট্যাপের, ঠিক আছে, কতক্ষণ লাগে? 6 ঘন্টা লাগে। অর্থাৎ 6 ঘন্টায় ও 60 ইউনিট ভরছে। তাহলে আমি বলতে পারি প্রত্যেক ঘন্টাতেও কত? 10 ইউনিট করে ভরতে পারে প্রত্যেক ঘন্টাতে। এবার বলছে হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড, ঠিক আছে। তো হাফ দ্য ট্যাঙ্ক ফিল করতে, মানে অর্ধেক ট্যাঙ্ক ফিল করতে তাহলে কতক্ষণ লাগবে? 60 ইউনিট, ঠিক আছে, 6 ঘন্টায় ফিল করে, তাহলে অর্ধেকটা ফিল করতে ওর লাগবে কত? 3 ঘন্টা। 3 ঘন্টা সময় তো লাগছে। অর্ধেকটা ভর্তি হয়ে গেছে, অর্থাৎ এখনও 30 ইউনিট বাকি আছে। এইবার দেখো, এই যে ট্যাপগুলো আছে, এই ট্যাপগুলো এরকম যে 1 ঘন্টাতেও 10 ইউনিট ভর্তি করতে পারে, ঠিক আছে। 1 ঘন্টায় কত ভর্তি করতে পারে? 10 ইউনিট। এবার এরকম 4টে ট্যাপ হয়ে গেল টোটাল। একটা আগে ছিলই, 3টে আরও ট্যাপ ওপেন করলাম একই রকমের। এবার 4টে ট্যাপ হলো। একটা ট্যাপ 1 ঘন্টাতে 10 ইউনিট ভর্তি করছে, তাহলে 1 ঘন্টাতে ভর্তি করছে কত? 10 ইউনিট। তাহলে 4টে ট্যাপ হয়ে গেল। তাহলে এরকম 4টে ট্যাপ মিলে 1 ঘন্টায় কতটা ভর্তি হয়ে যাবে? 10 4 40 ইউনিট। কিন্তু 1 ঘন্টাতে, কতক্ষণে? 1 ঘন্টা সময়ে। কিন্তু আমার তো বাকি আছে মাত্র 30 ইউনিট। তাহলে এই 4টে ট্যাপ মিলে 1 ঘন্টায় যদি 40 ইউনিট ভরে, অর্থাৎ 40 ইউনিট ভরে 1 ঘন্টায়, তাহলে 30 ইউনিট ভরতে তাদের সময় লাগবে কত? 30/40 ঘন্টা। দ্যাট মিনস 3/4 ঘন্টা। আর 3/4 ঘন্টাকে যদি আমি মিনিটে প্রকাশ করতে চাই, তাহলে 60 দিয়ে গুণ করবো, 45 মিনিট। অর্থাৎ টোটাল আরও 45 মিনিট টাইম লাগবে। তাহলে টোটাল ট্যাঙ্কটা ফিল হতে কতক্ষণ লাগলো? এদিকে 3 ঘন্টা, এদিকে 45, অর্থাৎ 3 ঘন্টা 45 মিনিট। 2 men and 3 boys can do a piece of work in 10 days. 2 জন মেন আর 3 জন বয় মিলে একটা কাজকে 10 দিনে করতে পারে। একই কাজকে যদি আমি 3 জন মেন আর 2 জন বয়কে কাজে লাগাই, তাহলে 8 দিনে কমপ্লিট হবে। একই কাজ, যেহেতু কাজের পরিমাণগুলো ইকুয়াল করলাম। 2 5 10, 2 4 8, 5 2 10 m আর 5 3 15 b, আর 4 3 12 m আর 4 2 8 b। দ্যাট ওকে। তো 12 m এর থেকে 10 m চলে গেলে এদিকে 2 m হয়, আর 15 থেকে 8 চলে গেলে 7 b হয়। অর্থাৎ আমি এখান থেকে b/m যদি বের করি, তাহলে 2/7 আসবে। অর্থাৎ এটা দক্ষতা বা এফিসিয়েন্সি বেরোলো যে একজন বয় একদিনে, ঠিক আছে, 2 ইউনিট কাজ করে, আর একজন মেন একদিনে 7 ইউনিট করে কাজ করে। তো আমাকে বলছে টোটাল কাজের পরিমাণ যদি বের করি, তাহলে টোটাল কাজ হচ্ছে হয় এটা বলো বা এটা বলো, যেটা ইচ্ছা। এবার মানগুলো বসাও। এম এর জায়গায় বসাবো 7, তাহলে 7 3 হলো 21। বয়ের জায়গায় বসাবো 2, 2 2 4, আর কত দিন লাগতো? 8 দিন।
কাটাকাটি করার পরেরটা নয়, আগেরটা নিতে হবে। এটা টোটাল কাজ, অর্থাৎ 25 × 8 ইউনিট, এটা হচ্ছে টোটাল কাজ। তো বলছে এই টোটাল যে কাজটা, এই টোটাল কাজটা যদি আমি দুজন মেন আর একজন বয়কে দিই তাহলে কত সময় লাগবে ফিনিশ করতে। তাহলে 25 × 8, এম এর মান হচ্ছে 7, তাহলে 7 × 2 = 14, আর বয় মানে হচ্ছে 2, 14 × 2 = 16। তাহলে মানে ব্যাপারটা হলো যে দুজন মেন আর একজন বয় মিলে একদিনে করে 16 ইউনিট করে কাজ। তাহলে এই টোটাল কাজটা করতে তার কত সময় লাগবে? তাহলে 8 × 2 = 16, 25কে 2 দিয়ে ভাগলে 12.5, 12.5 দিন টাইম লাগবে। The HCF and LCM of two different numbers both greater than 13 are 13 and 273. Then the sum of the numbers. গসাগু এবং লসাগু দুটো সংখ্যার যারা প্রত্যেকেই 13 থেকে বড়, 13 থেকে বড় দুটো সংখ্যা যাদের গসাগু আর লসাগু হচ্ছে 13 এবং 273, তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হবে? তো আমি যখনই আমরা গসাগু জানি, আমি এর আগে অনেকবার করিয়েছি, যখনই আমাদেরকে গসাগু দেওয়া থাকে দুটো সংখ্যাগুলোকে আমি 13x আর 13y নিতে পারি, যেখানে x আর y হচ্ছে কোপ্রাইম, মানে পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই এক ছাড়া। আর এদের যদি আমি লসাগু বলি তাহলে সেটা হয়ে যাবে 13xy। এটা আমাকে 273 দেওয়া আছে। দ্যাট মিনস xy = 13 × 2 = 26, 13 × 1 = 13। এক্স আর ওয়াই এর গুণফল 21 কত রকম ভাবে হতে পারে? 1 × 21 হতে পারে, 3 × 7 = 21 হতে পারে, আর হবে না। অর্থাৎ এক্স এর মান 1 হতে পারে, ওয়াই এর মান হতে পারে 21, অথবা এক্স এর মান 3 আর ওয়াই এর মান হতে পারে 7। তুমি উল্টোটাও নিতে পারো, এটাকে ওয়াই এটাকে এক্স ভাবতে পারো, কোনো ব্যাপার নেই, তাতে উত্তর একই আসবে। তো আমি যদি এক্স কে 1 আর ওয়াই কে 21 নিই, তাহলে আমার সংখ্যাগুলো হয়ে যাবে কত? 13 × 1 = 13, আর 13 × 21 মানে হচ্ছে 13 × 1 = 13, ওই 273 আর কি। তো সেটা তো হবে না, সেটা নেওয়া যাবে না, কারণ সংখ্যাগুলোকে 13 থেকে বড় হতে হবে। তাহলে আমি এক্স কে নেব 3 আর ওয়াই কে যদি 7 নিই, তাহলে আমার সংখ্যাগুলো হচ্ছে 13x, অর্থাৎ 13 × 3 = 39, আর 13 × 7 = 91, অর্থাৎ সংখ্যা দুটো হলো আমার 39 আর 91। আর এদের যোগফল আমাকে বের করতে বলেছে। 9 আর 1 = 10, 0 থাকলো 1, 9 আর 1 = 10 আর 3 = 13, 130। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 126 টাকা প্রতি কেজি এবং 135 টাকা প্রতি কেজি মূল্যের দু প্রকার চা তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে 1:1:2 অনুপাতে মিশিয়ে দিলাম। যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি 153 টাকা হয়, তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য কত? তো সাপোজ করে নাও তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির দাম হচ্ছে x টাকা করে, প্রত্যেক কেজির দাম। তাহলে 126 টাকা দামের চা নিয়ে আমি মনে করে নিলাম যে প্রথম প্রকার চা আমি 1 ইউনিট নিয়েছি, মানে 1 কেজি নিয়েছি ধরে নাও। দ্বিতীয় প্রকার চা 1 কেজি, আর তৃতীয় প্রকার চাকে 2 কেজি নিয়ে আমি মেশালাম, এটা আমি ধরে নিলাম। কেজিতে না, আমরা মানে ইউনিটে এককে ধরবো, তুমি কেজিও ভাবতে পারো, একই ব্যাপার, জাস্ট অ্যান্সার আসলেই হলো আমাদের। 126 টাকা যদি প্রতি কেজির দাম হয়, তাহলে 1 কেজিতে আমার খরচা হবে 126 হলো। দ্বিতীয় প্রকার চা 135 টাকা কেজি হলে 1 কেজি যদি নিয়ে থাকি তাহলে 135। আর তৃতীয় প্রকার চায়ের দাম প্রত্যেক x টাকা প্রত্যেক কেজি, তাহলে 2 কেজির দাম হওয়া উচিত 2x, অর্থাৎ এটা আমার টোটাল খরচা হওয়া উচিত। কত কেজি চায়ের টোটাল খরচা হওয়া উচিত? 1 কেজি, 1 কেজি আর 2, মানে 2 আর 1 3 আর 1 4, ঠিক? তাহলে 4 দিয়ে ভাগ দিলে এটা কি বেরোবে বলো তো? মিশ্রিত চায়ের প্রতি কেজির দাম, আর সেটা আমাকে 153 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি পাবো? 5 আর 6 11, 1 হাতে থাকলো 1, ঠিক আছে? 13 আর 12 = 25, আর 1 = 26, 261 প্লাস 2x, 4 দিয়ে গুণ করলে 4 3 12 দিয়ে থাকলো 1, 15 4 60, আর 1 61। 2x = এটা অপাশে গিয়ে বিয়োগ করলে হবে 1, 6 এর পরে 5 11, 2 আর 1 3, 351। তাহলে x হলো 351/2, 2 দিয়ে ভাগ করি 125.5, তাই তো নাকি? 175, সরি 350 যেহেতু আছে তাই 175.5। 175 × 2 এ 350 হয়, আর 0.5 দিয়ে ওদিকে হলো 1, 351। তাহলে 175.50, এটা হচ্ছে x এর মান আসলে, অর্থাৎ তৃতীয় প্রকার চায়ে প্রত্যেক কেজির দাম আমরা পেয়ে গেলাম। কোনো পরীক্ষায় in an examination 17% of the candidates failed in Bengali and 18% in English। 17% পরীক্ষার্থী বাংলায় ফেল করেছে, আর 18% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে, আর 5% বোথ বাংলা আর ইংরেজিতে ফেল করেছে। তাহলে সেই পার্সেন্টেজটা বার করো যারা বোথ সাবজেক্টে পাস। এখানে আমরা ভেন ডায়াগ্রাম নিব কিসের, বেঙ্গলি আর ইংরেজির। আর এই যে ভেন ডায়াগ্রামটা হলো, এটা হলো ফেইল স্টুডেন্টস, ফেইল ক্যান্ডিডেটস বা ফেইল স্টুডেন্টসের ভেন ডায়াগ্রাম।
যেখানে বাংলায় ফেল করেছে বলেছে 17%, ইংরেজিতে 18% আর বোথে হচ্ছে 5%। বাংলায় 17% ফেল করেছে, তার মধ্যে দেখো 5% এরকমও আছে যারা ইংরেজিতে ফেল করেছে। তাহলে অনলি বেঙ্গলি অর্থাৎ শুধুমাত্র বেঙ্গলিতে ফেল করেছে এরকম কত হবে? 17 থেকে 5 বাদ দিব, 12%। আর একই রকম অনলি ইংলিশ মানে যে শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে এরকম কত? 18 থেকে 5 বাদ দিলে 13%। অর্থাৎ 12% স্টুডেন্ট শুধু বাংলায় ফেল, 13% শুধু ইংরেজিতে ফেল আর 5% দুটো সাবজেক্টে ফেল। তাহলে এগুলো যোগ করো, 13 আর 5 18, 2 20, 13 আর 5 18, 18 2 20, 10 30% স্টুডেন্ট এরকম আছে যারা ফেল করেছে, সে একটাতে হোক বা দুটোতে হোক। তাহলে বাকি বাঁচলো কত? 100 এর থেকে 30 বাদ দিলে 70% স্টুডেন্ট এরকম আছে যারা সব সাবজেক্টে পাস করে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। On dividing এত by a certain number, the quotient and the remainder are এত, find the divisor। অর্থাৎ 43,628কে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কোশেন্ট অর্থাৎ ভাগফল 76 থাকে আর ভাগশেষ 536 থাকে, সংখ্যাটা কত? তো আমরা কি জানি? আমরা জানি ডিভিডেন্ড অর্থাৎ ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ। তো ডিভিডেন্ড আমাকে দেওয়া আছে 43628, ডিভাইজারটা আমি জানি না, এক্স মনে করে নাও। কোশেন্ট হচ্ছে ভাগফল 76 আর ভাগশেষ 536। তাহলে 536 এই পাশে এসে মাইনাস হবে, 43628 এর থেকে মাইনাস হয়ে যাবে 536 ইজ ইকুয়াল টু হলো এক্স ইন্টু 76। এবার এই 76টাকেও যখন এই পাশে পাঠাবে তাহলে গুণ ছিল হয়ে যাবে ভাগ। এটা বিয়োগ দিই, 6 পরে 2 8, 3 পরে 9 12, 1 আসলে 5 আর 6 6 মিললে 0। এইটাকে ভাগ দেব 76 দিয়ে, 4 দিয়ে ভাগ দিই, 4 নং 76। এটাকে কাটলে 4 1 4, 4 7 28, ঠিক আছে, 4 7 28, 2 গেল 29, 4 7 28, 4 3 12। এখানে একটা 0 আসার কথা, দেখে নিচ্ছি 1 মিনিট। 4 3 12 দিয়ে হতে থাকলো 1, 4 7 28 একে 29 হতে থাকলো 2, 4 7 28, 2 30 0 3, এইখানে একটা শূন্য হবে। এবার এটাকে 9 দিয়ে যদি ভাগ দেওয়া যায়, 9 1 কে 9 হাতে থাকলো 1 17, 9 1 কে 9 8 87, 9 নং 81, 9 7 63 অর্থাৎ 11 97। ঠিক আছে, এইটা বেরোলো হচ্ছে এখান থেকে মান। ওকে, একটা গন্ডগোল করে ফেলেছি এখানে, আমি 4 9 36 করেছি, এটা বেসিক্যালি 76 ছিল, 4 19 76 হবে। এটাকে 19 দিয়ে কাটতে হবে, এটাকে কাটতে হবে 19 দিয়ে, অর্থাৎ 10773 এটাকে যাবে 19 দিয়ে। তাহলে 19 দিয়ে করলে 19 5 95, 5 পরে 2 7, 9 পরে 1 10, 127 হলো। 19 6, 6 নং 54, 4 থাকলো 5, 6 6 5 11। এটা হলো 19 7 133, 567, 567। এটা হবে এটার অ্যান্সার। 45 কিমি পার ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো 45 কিলোমিটার ঘন্টা অর্থাৎ স্পিড ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 45 কিমি পার ঘন্টা আছে, 5/18 দিয়ে গুণ দিই, তাহলে 25/2, এটা হয়ে গেল মিটার প্রতি সেকেন্ডে স্পিড। আর 130 মিটার লম্বা ট্রেন যদি সেতুকে অতিক্রম করে সেক্ষেত্রে আমরা জানি যে ডিস্টেন্সটা হয়ে যাবে সেটা সেতুর যে লেন্থ আর ট্রেনের লেন্থ। ট্রেনের লেন্থ 130 আর ব্রিজের যে লেন্থ সেই দুটো সমষ্টি হয়, এটা ডিস্টেন্স হয়। আর ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম হয়। তার মানে 130 প্লাস ব্রিজের যে লেন্থ ইজ ইকুয়াল টু স্পিড মানে আমি পেলাম 25/2 আর সময় বলছে 30 সেকেন্ড। তাহলে 2 15 30, 15 5 75 হাতে থাকলো 7, 15 2 30, 35। আর এই 130টা এ পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে এর থেকে, 3 পরে 4 7, 245। তাহলে 245 মিটার হচ্ছে সেতুটার দৈর্ঘ্য। কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? তো সরল সুদের হারে 3 গুণ, 100 টাকা 3 গুণ হওয়ার অর্থ হচ্ছে 300 টাকা হয়ে যাওয়া, অর্থাৎ সুদ হচ্ছে শুধুমাত্র 200। তাহলে 200 টাকা সুদ, ঠিক আছে। তাহলে 200 টাকা তোমার এখানে সুদ হবে, 100 টাকা কত বলছে? বার্ষিক 5% সরল সুদের হারে, অর্থাৎ 1 বছরে ওর সুদ হচ্ছে 5 টাকা। ঠিক আছে, 100 টাকার যদি আমি ধরি তাহলে 100 টাকার উপরে 1 বছরে 5 টাকা সুদ হচ্ছে। তোমাকে 200 টাকা যদি সুদ হতে হয় তাহলে কত বছর লাগবে? 40 বছর। 40 বছরে তোমার এই টাকাটা 3 গুণ হবে। সো দিস ইজ 40 ইয়ার্স।
কোনো বিদ্যালয়ের ছাত্র আর ছাত্রী সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:2, ছাত্রদের 20% আর ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তাহলে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না? ঠিক আছে, পায়নি। ছাত্র মানে বয়েজ আর ছাত্রী হয়ে গেল গার্লস, 3:2। এই অঙ্কটার ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা ধরে নেব যে বয়েজ হচ্ছে 300 জন আর গার্লস হচ্ছে 200 জন, অনুপাতটা 3:2 থাকছে, আর টোটাল স্টুডেন্ট হয়ে গেল 500 জন। আচ্ছা, এই 300 জন ছেলের মধ্যে 20% স্কলারশিপ পেয়েছে, তাহলে স্কলারশিপ পায়নি কত? 80%। 300-র 80% বের করো, 240, 8 3 24, 240। আর গার্লসদের মধ্যে 30% স্কলারশিপ পেয়েছে, তার মানে 70% পায়নি, 70 2 140। তাহলে স্কলারশিপ পায়নি এরকম স্টুডেন্ট হয়ে গেল 200, 380। তাহলে 380 জন স্কলারশিপ পায়নি 500 জনের মধ্যে, 500 জনের মধ্যে 300 জন স্কলারশিপ পায়নি, তাহলে পার্সেন্টেজটা কত হচ্ছে? 60%। 60, 1 মিনিট, 3 এটা কাটলো তো, 5 20 100, টোটাল 500 জন ছিল, কি বলছে? ওকে, 380 হবে এটা। তাহলে 0 0 0 0 এখানেই কেটে দিলাম, আর 5 দিয়ে এটাকে কাটলে 5 7 35, 5 6 76% হচ্ছে আমাদের স্কলারশিপ পায়নি। আচ্ছা, নেক্সট দেখি পরেরটা। দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর হচ্ছে 13, সংখ্যা দুটির গুণফল নির্ণয় করুন। দুটো সংখ্যা এক্স আর ওয়াই, তাদের যোগফল 25 আর তাদের অন্তর হচ্ছে 13। তো এই ধরনের আমি এটা দেখিয়ে দিই আগে। যোগ করলে আমাদের আসবে 2x ইজ ইকুয়াল টু 38, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 19। এক্স যদি 19 হয়ে যায় আর এক্স প্লাস ওয়াই 25 হয়, তাহলে ওয়াই 6। তো বেসিক্যালি এই ধরনের কোশ্চেনে বড় সংখ্যাটা বের করতে গেলে কি করতে হয়? এই যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। আর ছোট সংখ্যা বের করতে গেলে যোগফলের থেকে বিয়োগফলটাকে, অন্তরটাকে বাদ দিয়ে 2 দিয়ে ভাগ দিতে হয়, তাহলে আর চলে আসে আমাদের। তো যাই হোক, বেরোলো, আমাদেরকে গুণফল বের করতে বলেছে, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই মানে 19 ইন্টু 6, তাহলে 19 6 হচ্ছে 114, অ্যান্সার। নিম্নলিখিত বছরগুলি বিবেচনা করুন, এদের মধ্যে লিপ ইয়ার কতগুলো আছে? আচ্ছা, লিপ ইয়ার আমরা কি জানি? কোনো যে সালকে 4 দিয়ে ভাগ দিলে মিলে যায় তাকে লিপ ইয়ার বলে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, শতাব্দীর ক্ষেত্রে অর্থাৎ সেঞ্চুরিগুলো যেগুলো, যেমন ধরে নাও 2000 সাল, ঠিক আছে, 2100, মানে যেগুলো সেঞ্চুরি আর কি, ঠিক আছে, শতাব্দী যেটা বলে, একবিংশ শতাব্দী, 19th সেঞ্চুরি, এই যে সেঞ্চুরি বা শতাব্দীগুলো আছে সেগুলোকে আবার 4 দিয়ে নয়, সেগুলোকে 400 দিয়ে ভাগ দিয়ে দেখতে হয়। যদি 400 দিয়ে ভাগ দিলে মিলে, তাহলে পরে সেটা হচ্ছে লিপ ইয়ার হয়, নয়তো হয় না। তাহলে যেমন 1600 আছে, 1600কে 400 দিয়ে ভাগ দিয়ে মিলবে, হ্যাঁ মিলবে, তাহলে এটা আমাদের লিপ ইয়ার। 1700কে 400 দিয়ে ভাগ দিয়ে মিলবে না, এটা লিপ ইয়ার নয়। 1800কে যদি 400 দিয়ে ভাগ দিই তাহলে কি মিলবে? না, মিলবে না, এটাও লিপ ইয়ার নয়, এটাও নয়, এইটা লিপ ইয়ার, এটাও লিপ ইয়ার নয়, এইটাও লিপ ইয়ার নয়, এটাও নয়, এইটা লিপ ইয়ার হবে, কারণ 2400কে যদি আমি 400 দিয়ে ভাগ দিই তাহলে পরে মিলছে। অর্থাৎ আমি কটা পেলাম? একটা, দুটো, আর এখানে একটা 3টে, তাহলে 3টে লিপ ইয়ার আছে এর মধ্যে। একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় রান রেট ছিল 3.2। 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে গড়ে কত রান করতে হবে? তাহলে প্রথম 10 ওভারের রান রেট যদি 3.2 হয়, তাহলে টোটাল রান হচ্ছে 32 রান, আর করতে হবে টোটাল 282, যার মধ্যে 32 অলরেডি হয়ে গেছে, মানে এখনো 250 রান করতে হবে 40 ওভারে। তাহলে গড়ে প্রত্যেক ওভারে আমাকে করতে হবে কত? দেখো, 6.25, 4 দিয়ে 25কে ভাগ দিলে এত রান করে প্রত্যেক ওভারে করতে হবে এখনো। তিনটি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তিনটে সংখ্যা আছে, প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার দ্বিগুণ আর দ্বিতীয়টা তৃতীয়টার দ্বিগুণ। তাহলে তৃতীয়টাকে 1 নিলে দ্বিতীয়টা হবে তার দ্বিগুণ 2, আর প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ মানে হবে 4। তিনটে সংখ্যা, ঠিক আছে। তাহলে 4 2 6 আর 1 7, বাই যদি 3 করি, তিনটে সংখ্যা যেহেতু ভাগ দিই, এটা হচ্ছে গড়, তিনটে সংখ্যার গড় 7/3, এটা আমাকে 77 বলা আছে, মানে 7/3 মানে হচ্ছে 77। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 77/7 ইন্টু 3, পাল্টি খায় এটা 33। 1 ইউনিটের মান পেলাম 33। তাহলে সংখ্যাগুলো বের করতে আমাকে বলেছে, সংখ্যাগুলো হবে 33 1 33, 33 2 66, আর 33 4 আমাদের হয়ে যাবে, 1 মিনিট, এখান থেকে 132 আসার কথা। এটা 4 3 12 2 থাকলে 1, 4 3 12 আর 132, এখানে একটা মিস্টেক আছে, এইটা 133 হবে না, এটা 132 হওয়া উচিত। 33 66 আর 132 হবে অ্যান্সার। ওকে।
পরবর্তী, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% আর এত ছাড় দেন, সেলাই মেশিনটি বিক্রয় মূল্য কত? পরপর ছাড় মানে সাকসেসিভ ডিসকাউন্ট, অর্থাৎ প্রথমে 800 টাকা দাম ছিল, তার উপরে 15% ছাড় দিলে দাম দাঁড়ালো 85%। কারণ 100% আমরা দাম ধরি, তার মধ্যে 15% ডিসকাউন্ট হয়ে গেল মানে দামটা পড়ে থাকলো 85%, এটা দাম দাঁড়ালো। কিন্তু কি করলে এর উপরে আরেকবার ছাড় দিল 10%-এর, অর্থাৎ দামটা আলটিমেটলি এত দাঁড়ালো 90। মানে প্রথমে 15% ছাড় দেওয়ার পরে আবার 10%-এর ছাড়, এটা হলো আলটিমেটলি দাম। ওকে, তো 0 0 5 17-তে 85, 5 2 10, 2 4 8, তাহলে 17 4 কত হলো? 68 ইন্টু 9, তাহলে 9 8 72, 9 6 54 আর 6 61, 9 7 61, 612 টাকা হচ্ছে বিক্রয় মূল্য দাঁড়ালো আলটিমেটলি। একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব, একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে, আর স্রোতের অনুকূলে একই রকম দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত? এখানে আমাদের মেইন 4টা জিনিস, একটা হচ্ছে এস বি মানে নৌকার গতিবেগ, এস এস মানে স্রোতের গতিবেগ, এস ইউ মানে স্রোতের প্রতিকূলে আপস্ট্রিমে বা প্রতিকূলে গতিবেগ, আর এস ডি মানে হচ্ছে ডাউনস্ট্রিম বা অনুকূলে গতিবেগ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, স্রোতের প্রতিকূলে ওর টাইম লাগে, তাহলে আমি এখানে টাইম নেব, টাইম আপস্ট্রিম কত? 8 ঘন্টা, আর টাইম ডাউনস্ট্রিম মানে স্রোতের অনুকূলে টাইম লাগে 4 ঘন্টা। 8 ঘন্টা 48 মিনিট, 48 মিনিটকে ঘন্টায় রূপান্তর করো, 60 দিয়ে ভাগ দিই, 4/5, মানে 8 পূর্ণ আর 4/5, 8 পূর্ণ 4/5, এই এত ঘন্টা সময় লাগছে ওর স্রোতের প্রতিকূলে, আর স্রোতের অনুকূলে সময় লাগছে 4 ঘন্টা। আচ্ছা, 8 5 40, 4 44/5, আর নিচে হলো 4, এই 5টা তো নিচে চলে আসবে, 4 11-তে 44, 11/5। এইটা যেটা বেরোলো যে টাইম আপস্ট্রিম আর টাইম ডাউনস্ট্রিম 11/5, মানে স্রোতের প্রতিকূলে যদি তার 11 ইউনিট সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে লাগবে 5 ইউনিট। আর সময় আর যে স্পিড, সময় আর স্পিডের রেশিওটা আমাদের কি হয়? উল্টো হয়। এটা 11/5 হলে এটা 5/11 হবে, সময়ের সাথে যে গতিবেগের ব্যস্ত সমান অনুপাত হয় তাই। অর্থাৎ স্রোতের প্রতিকূলে যদি তার স্পিড 5 হয়, স্রোতের অনুকূলে স্পিড হবে 11। কিন্তু আমাদেরকে বের করতে বলেছে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগের অনুপাত। এবার নৌকার গতিবেগের ফর্মুলা হচ্ছে স্পিড আপস্ট্রিম প্লাস স্পিড ডাউনস্ট্রিম বাই 2 ইজ টু, এটা হচ্ছে স্পিড ডাউনস্ট্রিম মাইনাস স্পিড আপস্ট্রিম, এটাকে ডি এটাকে ইউ করে নিতে পারে, একই ব্যাপার, বাই 2। তো 2গুলো তো কাটাই যাবে অনুপাত যেহেতু আছে, তার মানে একবার এই দুটোকে যোগ করে নিলে আর এই দুটোকে বিয়োগ করে অনুপাত বের করলেই হবে। অর্থাৎ 11 আর 5 16 ইজ টু 11 থেকে 5 গেলে 6, অর্থাৎ 2 8 16, 2 3 6, 8 ইজ টু 3। এইটা হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত। একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলো, যে সংখ্যাটা পাওয়া গেল সেই সংখ্যাটা যদি 3 গুণ করা হয় তাহলে 75 হবে। অর্থাৎ একটা সংখ্যা মনে করো এক্স, এটাকে তুমি দ্বিগুণ করলে, করে 9 যোগ করলে, অর্থাৎ পেয়ে গেলে হচ্ছে 2x + 9। এটাকে যদি আবার 3 গুণ করে দাও বলছে, তাহলে তুমি পাবে 75। তার মানে 2x + 9 ইজ ইকুয়াল টু 3 25 75, 2x ইজ ইকুয়াল টু 9 ও পাশে বিয়োগ হলে 16, x ইজ ইকুয়াল টু 8। সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 8। 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ আর জলের পরিমাণের অনুপাত এত, ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ আর জলের অনুপাত এত হবে? ঠিক আছে, তো দুধ আর জল অনুপাতটা ছিল 10:3, পরে গিয়ে সেটা হয়ে গেল 8:5। আমি কি মেশালাম? আমি জল মেশাচ্ছি। কত কি মেশাচ্ছি? জল। দুধ তো মেশাচ্ছি না, তাহলে দুধের পরিমাণটা চেঞ্জ হওয়ার কথা নয়, এই অনুপাতটাকে সেম রাখবো। তাহলে আমি এটাকে কী করতে পারি? 5 দিয়ে গুণ করে দিই, 5 দিয়ে নয় 4 দিয়ে গুণ করি, 4 10 40, 4 3 12, আর এটাকে 5 দিয়ে গুণ করি, 5 8 40, 5 5 25। তাহলে দুধ সেম থাকলো, জল কতটা বাড়লো? 13 ইউনিট। তার মানে আমি বলতে পারি 13 ইউনিট জল অ্যাড করা হয়েছে। টোটাল মিক্সচারটা ছিল 65 ইউনিটের, অর্থাৎ 40 আর 12 মানে 40 10 50 52, 52 ইউনিট মানেই তার মানে 65 লিটার। 52 ইউনিটের মান 65 লিটার হলে 13 ইউনিটের মান কত হবে? 13 4 52, 4 দিয়ে 65কে ভাগ দিলে 16 1/4 লিটার। তাহলে এতটাই জল মেশানো হয়েছে।
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয়, ঠিক আছে, তার যোগফল 121 এবং সংখ্যাটির অঙ্কগুলির অন্তর হচ্ছে 3। অঙ্কগুলোর অন্তর মানে একটা সংখ্যা কিভাবে তৈরি হয়, 10x প্লাস ওয়াই এই আকারে দুই অঙ্ক বিশিষ্ট, যেখানে x হচ্ছে দশকের ঘরের সংখ্যা, y হচ্ছে এককের ঘরের সংখ্যা, এটা এইভাবে করে তৈরি হয়। আর সংখ্যার যে অঙ্কগুলোর অন্তর সেটা আমাকে 3 দেওয়া আছে, মানে একটা যদি আমি মনে করে নাও y না ধরে একটা সংখ্যাকে যদি আমি x ধরি, তাহলে আরেকটা সংখ্যাকে আমি নিব কত, x প্লাস 3 নিতে পারো, x প্লাস 3, এটাকে বড় যদি ধরি। আর যদি আমি এটাকে বড় ধরতাম, এখানে তো বলে দেওয়া নেই অ্যাকচুয়ালি যে কোনটা বড়, ছোট সংখ্যার মানে দশকের ঘরেরটা বড় না এককের ঘরেরটা বড়, সেটা বলে দেওয়া নেই, তা আমি নিজের ইচ্ছা মতো ধরলাম, এটাকে ধরলাম আমি x প্লাস 3। কেন কি, তুমি যদি এদের অন্তর বের করতে নাও তাহলে x প্লাস 3 থেকে x বাদ দিলে তুমি 3 পাবে, এটা মিলে যাবে। তাহলে বেসিক্যালি আমাদের সংখ্যাটা দাঁড়ালো কত, 11x প্লাস 3, এইটা হলো আমাদের সংখ্যাটা দাঁড়ালো। এবার বলছে এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর সংখ্যার অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করার অর্থ কি, x এর জায়গায় চলে আসবে x প্লাস 3 আর x প্লাস 3 এর জায়গায় চলে যাবে x, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে নিল। তাহলে সেক্ষেত্রেও 10x আর x মানে 11x প্লাস 30 হচ্ছে নতুন সংখ্যাটা। এই নতুন সংখ্যার আগের সংখ্যার যোগফল 121 বলা আছে, তার মানে 11x প্লাস 30 আর এদিকে 11x প্লাস 3, এটা হচ্ছে 121। 11 11তে হচ্ছে 22x ইজ ইকুয়াল টু 121 মাইনাস 33, 22x ইজ ইকুয়াল টু 3 এর পরে 8 11, 1 আসলো 3 আর 1 4 এর পরে 8 12, x ইজ ইকুয়াল টু 4, 22 4 88, x এর মানে আমরা 4 পেয়ে গেলাম। তাহলে সংখ্যাটা আমাদের হয়ে গেল 4 11তে 44 প্লাস 3 মানে 47, কিন্তু অপশানে দেখো 47 নেই, তার মানে আমাদের যে ধরাটা অ্যাকচুয়ালি উল্টো হয়েছিল। এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটার মধ্যে ফ্ল আছে, কারণ কোশ্চেনে কোথাও আমাদের বলে দেওয়া নেই যে এখানে কোনটা বড়। তো আমি যেটা করলাম, আমার 47 হলো, এটাও আমার সঠিক। আমি যদি এটা করতে পারতাম, অর্থাৎ আমি দশকের ঘরের অঙ্কটাকে বড় ধরতাম, তাহলে আমার উত্তরটা 74 আসতো, সেক্ষেত্রে এটা অ্যান্সার। তো যেহেতু এখানে অপশন দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, যদি আমি অপশন আমাকে না দেওয়া থাকে বা এখানে যদি কোথাও একটা অপশন দেওয়া থাকে ক্যান নট বি ডিটারমাইন্ড, তাহলে পরে সেটা আমি উত্তর করব, সেটা আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। কিন্তু যেহেতু এখানে অপশনে 74 আছে, 47টা নেই, তাই আমাদের 74টাকে অ্যান্সার এখানে মার্ক করতে হবে। বাট যেহেতু কিন্তু কোশ্চেন এখানে কিন্তু বলে দেওয়া নেই যে কোন সংখ্যাটা বড় আর কোনটা ছোট, তো সেই হিসাবে কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ফ্ল বলতে পারি আমি কোশ্চেনটার মধ্যে। বাট অ্যাকর্ডিং টু অপশনস আমাদের 74 অ্যান্সার হবে, কারণ এখানে যদি বসাও তাহলে 74 আসবে, ঠিক আছে। 11 4 44 আর 30 74। এবার দেখে নিচ্ছি 76 নাম্বার, সিম্পলিফিকেশন দেওয়া আছে একটা। সবার প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, 6 বিয়োগ 5 3 15 আর 3 হলো 18/5, আর এদিকে হলো 3 1 3 আর 2 হলো 5/3। ওকে, তো 5 3 লসাগু হলো 15, 15 6 এটা হয়ে গেল 90, 5 3 15 মানে 18 3 54, 3 5 15 মানে 5 5 25। সো কত হয়ে গেল এদিকে দেখি আমরা, 90 115 মাইনাস 54, 4-এর পরে হলো 1 5 আর 5-এর পরে 6 11, 61/15 আসছে এখান থেকে, ঠিক আছে। তো 61/15 এখান থেকে এলো। এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ চলে আসবে, 4 1 4 3 7/4 ভাগ 3/4 যোগ 61/15। আচ্ছা, ভাগটাকে যদি গুণ করা যায় তাহলে এটা 4/3 হয়ে যাবে, 4 4 কাটা, 7/3 আর এদিকে হলো 61/15। তো এটা 15 হলো, 3 5 15, 5 7 35, 15 1 15 61, 5 আর 1 6, 6 আর 3 হলো 9, 5 আর 1 6, 6 আর 3 হলো 9/15, ঠিক আছে। তো 3 5 15 আর 1 হলো 3 3 9, 32/5 আমরা পেলাম এখান থেকে। এবার এবার বাঁচলো আমার কাছে 9 ভাগ 8 5 40 আর 1 41/5 বিয়োগ 32/5। তো এটাকে যদি লসাগু করা যায় তাহলে 41 থেকে 32 গেলে কত হবে, 9 হয়ে যাবে। 9 ভাগ 9/5 হলো, ভাগটাকে গুণ করলে 5/9 হবে, 9 9 কাটা গেলে আমাদের 5 আসবে। তো এটা হচ্ছে অ্যান্সার। 8 24 36 এবং 54 লসাগু কত, 8 24 36 আর 54 লসাগু। তো 8 24 36 আর 54, 4 দিয়ে করে দিতে পারি, না 2 দিয়ে করি, 2 4 8, 2 12 24, 2 18 36, 2 27 54।
3 দিয়ে করলে হচ্ছে 3 4 12, 3 6 18, 3 9 27, 2 2 4, 2 2 4, 2 3 6, 2 1 কে 2, 2 1 কে 2, 3 1 কে 3, 3 3 9, 2 3 6 2 12, 12 2 24, 24 3 72 ইন্টু 3, 3 2 6, 3 7 21, 216। আচ্ছা আরেকবার দেখে নেওয়া যাক এখান থেকে আমাদের লসাগু যেহেতু বলেছে 2 4 8, 2 12 24, 2 8 36, 27 ঠিক হলো। 3 দিয়ে করলাম তো 3 4 12, 3 6 18, 3 9 27, ঠিক আছে। 2 2 4, 2 2 4, 2 3 6, আবার 2 1 কে 2, 2 1 কে 2, আর 3 দিয়ে করলে 3 1 কে 3, 3 3 9, 2 3 6, 6 2 12, 12 2 24, 24 3 হলো 72, 72 ইন্টু 3 মানে 3 216। সো 216 হচ্ছে লসাগু। 108 আমাদের লসাগু হবে না এখান থেকে। ওকে, নেক্সট দেখি। একজন মুদি পরপর 5 মাস এত টাকা এত টাকা এত টাকা এত টাকা এত টাকার জিনিস বিক্রয় করেন। ষষ্ঠ মাসে তিনি কত টাকার জিনিস বিক্রয় করলে তার গড় বিক্রি এত টাকা হবে? পরপর 5 মাসে এত 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 বিক্রি করেছেন, তাহলে সবগুলো যদি আমি যোগ করে দিই এখান থেকে, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো। ওকে, 6 মাসে তার গড় বিক্রি হতে হবে এত, মানে 6 মাসে টোটাল বিক্রি হতে হবে 600 600, 6 5 30, 0 থাকলো 3, 6 36, আর 3 হলো 39, টোটাল 39,000 টাকার বিক্রি হওয়া উচিত। যার মধ্যে প্রথম 5 মাসে বিক্রি হয়েছে 6 4 3 5, 6 9 2 7, 6 8 5 5, 7 2 3 0, 6 5 6 2। যোগ করি, 5 আর 2 7 7, 14 5 19, হাতে থাকলো 1, 6 1 7 3 10 5 15 2 17 3 20, হাতে থাকলো 2, 5 2 7 আর 2 9 আর 8 17 3 20 6 26, 4 30, হাতে থাকলো 3, 6 3 9 10 16 22, 6 28 34। তাহলে 34,009 তার বিক্রি হয়েছে। 9-এর পরে 1 10, হাতে থাকলো 1, 1-এর পরে 9 10, 1 1-এর পরে 9 10, 4 1 5 আর 4 9, 4991 টাকা তাকে বিক্রি করতে হবে ষষ্ঠ মাসে। 700 টাকা রাম শ্যাম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? ঠিক আছে, একে আছে এখানে, রাম আছে, শ্যাম আছে, আর যদু আছে। কি হচ্ছে, রাম শ্যামের অর্ধেক পাচ্ছে এবং শ্যাম যদুর অর্ধেক। তাহলে যদুকে যদি আমি 4 টাকা ধরি, যে যদু 4 টাকা পেয়েছে, তাহলে শ্যাম যদুর অর্ধেক মানে 2 টাকা পাওয়ার কথা। আবার রাম শ্যামের অর্ধেক মানে রামের 1 টাকা পাওয়ার কথা। 4 2 6 আর 1 7 টাকা টোটাল তিনজনে পাওয়ার কথা, যেটা 700 বলা আছে। 7-এর মান 700 হলে 1-এর মান হবে 100, অর্থাৎ রাম পাচ্ছে 100, শ্যাম পাচ্ছে 200, আর যদু পাচ্ছে 400। তাহলে বলছে যদুর প্রাপ্ত অর্থ কত? 400 টাকা। নিম্নলিখিত 4টি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি অন্যদের মতো নয় তা নির্ণয় করুন। বেসিক্যালি এটা রিজনিং এর কোশ্চেন এখানে ঢুকে গিয়েছে, তাও আমরা এখানে দেখে নিচ্ছি। এখানে আমরা যদি দেখি 81 হচ্ছে 9-এর স্কোয়ার। ওকে, 216 যদি বলা যায়, এটা হচ্ছে 6-এর কিউব হচ্ছে 216, 4-এর কিউব হচ্ছে 64, 5-এর কিউব 125, অর্থাৎ এগুলো পূর্ণ ঘন সংখ্যা, বাট এটা হচ্ছে আমাদের পূর্ণ বর্গ সংখ্যা, এটা আলাদা বাকিদের থেকে। কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত বাড়বে? আয়তক্ষেত্রের দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইফ ইচ সাইডস, এখানে ইচ সাইড কথাটা আছে, এখানে ওটা বলে দেয়নি ওই জন্য। ইচ সাইড মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই 20% করে যদি বাড়ে, তাহলে ক্ষেত্রফল কত বাড়বে? তো এই ক্ষেত্রে যেটা ফর্মুলা হয়ে যায় 2x + x² / 100%, এটা বাড়বে। তাহলে এখানে x এর মান যদি আমি 20 বসাই, তাহলে 20 × 40, আর এখানে 20-র স্কোয়ার মানে 400/100, 40 + 4 মানে 44% বাড়বে। নেক্সট হচ্ছে, আর নেই তো, এই ছিল আমাদের WBP যে এসআই তার প্রিলিমিনারি পরীক্ষা 2018 যে ম্যাথের কোশ্চেন্সগুলো। এই রিজনিংয়ের কোশ্চেন্সগুলো আমি খুব শীঘ্রই তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো জানাতে থাকো, এবং এখন মোটামুটি কয়েকটা প্রিভিয়াস ইয়ার করে নিলে নেক্সট মান্থের প্রথম দিক থেকে আমরা নিউ কোশ্চেন্স নিয়ে আমি তোমাদের জন্য WBP এসআই এবং কনস্টেবল, WBP এসআই আর কনস্টেবলকে টার্গেট করে ক্লাসেস করাবো। আর অনেকে RRB গ্রুপ ডি এর কথা বলছো, দেখছি যদি সেটা নিয়ে কিছু করা যায়, টাইমের উপর ডিপেন্ড করবে সব কিছু, তাহলে সেটাতে চেষ্টা করবো প্রোভাইড করার। আজকের ভিডিওতে এইটুকুই থাকছে, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে জানিও, টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নিও। পরবর্তী ভিডিও দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।